স্বাগত জানাচ্ছি আরআইসিএল টিএমএক্স বার গণতন্ত্রে আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। আজ আমরা কথা বলতে চাই নির্বাচন নিয়ে। আসলে কথা হচ্ছে অনেকদিন ধরেই নির্বাচন কবে হবে। প্রধান উপদেষ্টার গত কয়েকদিন আগে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে এক ধরনের একটি আভাস মিলেছে আসলে কবে নাগাদ নির্বাচন হতে পারে, সেটি 2026-এর জুন নাগাদ নির্বাচন হতে পারে এমন একটা আভাস কিন্তু পাওয়া গেছে। এ নিয়ে আসলে নানান ধরনের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানান ধরনের বক্তব্য আসছে, তারা বলছেন সেটিকে আরও কতটা কাছে আনা যায়। তবে সবচেয়ে বড় বিষয় আসলে নির্বাচন কবে হবে তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে নির্বাচনটা আসলে কতটা সুষ্ঠু হচ্ছে, এবং সেই সুষ্ঠু নির্বাচন করার জন্য, নিরপেক্ষ একটি নির্বাচন করার জন্য যেটি গত 15 বছর ধরে আসলে অনুপস্থিত ছিল বাংলাদেশে, তার জন্য যে বিষয়গুলো দরকার সেই নির্বাচন ব্যবস্থা সংস্কারের একটি কমিশন করা হয়েছে, তারা কাজ করছে। ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হয়েছে। এর বাইরে কমিশনের সুপারিশ অনুযায়ী আসলে কি কি পরিবর্তন এবং কি কি কাজ করতে হবে সরকারকে, সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা চলছে। আমরা আজকে এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমাদের সাথে আছেন শাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক আইসিটি সংস্কার বিশেষজ্ঞ এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আরেকজন সদস্য ছাত্র প্রতিনিধি সাদিক আল আরমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আয়ারল্যান্ড থেকে যুক্ত হয়েছেন জুমে শাহিনুর আলম জনি, তিনি একজন আইসিটি বিশেষজ্ঞ এবং তিনি এই বিষয়ে আসলে ব্যাপক কাজ করে থাকেন। আমরা তার কাছেও যাব এই বিষয়গুলো নিয়ে। আমি শুরুতেই যেতে চাই মীর নাদিয়া নিভিন, আপনার কাছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আপনারা কাজ করছেন, সেই সংস্কারের জায়গাগুলোতে আপনারা যেসব বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তার মধ্যে একটি বিষয় আমরা আসলে যদি দেখি, গত কয়েক বছরে আমরা দেখেছি যে ইভিএমে ভোট হয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেটি নিয়ে নানান ধরনের বিতর্ক আছে। আমি যদি ভুল নয় করে থাকি, প্রায় 1.5 লক্ষ ইভিএম মেশিন বাংলাদেশে কেনা হয়েছে এবং তাতে প্রায় 4,500 কোটি টাকা খরচ হয়েছে সরকারের। এই বিপুল অর্থ খরচ করে এমন একটা প্রক্রিয়া শুরু করার পরে সেটি বিতর্কিত হওয়া এবং তার সেই প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ। এর প্রেক্ষিতে এখন আবার কথা উঠছে যে ব্যালটে ভোটে ফিরে যাওয়া, এবং আপনাদের কমিশন থেকেও সেই ধরনের সুপারিশ হবে বলে আমরা কিছুটা জানতে পারছি। কেন, মানে এটাতে সমস্যাটা কি? জি, ধন্যবাদ সাদা। আসলে আমার মনে হয় যে আমাদের সংস্কার কমিশনের কাজের পরিধিটা তো বিশাল, এবং আপনি যেটা একদম প্রথমেই বললেন, আমরা এমন জায়গা থেকে কাজ শুরু করছি যে গত 15 বছরে যা হয়েছে সেই প্রেক্ষাপটটাকে বদলে আমরা আস্থার জায়গাটা যাতে ফিরিয়ে আনতে পারি জনগণের জন্য, সেখান থেকে শুরু হচ্ছে। তো সেখানে সেই পরিপ্রেক্ষিতে অনেক রকম কথা আসছে। ইভিএমের ব্যাপারে একটা ব্যাপারে আমরা মোটামুটি সবাই এগ্রিড যে ইভিএম ফিরে আসছে না, আমরা ইভিএমের ব্যাপারে কোনো সুপারিশ দিচ্ছি না। এবং এটা যখন আপনি বলেছেন ইভিএমের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনি তুলেছেন, এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। আমি 3টা ব্যাপারে একটু হাইলাইট করব। একটা প্রথম বিষয় হচ্ছে যে ইভিএমটা পৃথিবীর যেখানে যেখানে ইউজ হয়েছে তেমন কোনো সাফল্যের স্টোরি নেই। আপনি যত জায়গাতেই ইউজ হয়েছে সব জায়গাতেই এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং এটা কোনো সাফল্য, কোনো আস্থা তৈরি করতে পারে না। ইভিএম যেটা ইলেকট্রনিক ভোটিং মেশিন, যে মেশিনটা, এটা একটা সিম্পল এমবেডেড আর্কিটেকচার মেশিন, একটা ব্ল্যাক বক্স। এই বক্সটাকে ইভিএম বলা হয়, এবং এই ইভিএমে এটা কখনোই কিছু হতে পারে। শুধু আমাদের পার্শ্ববর্তী দেশেও আমরা দেখেছি এটাতে কখনো কোনো সাফল্য হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে এই প্রকল্পটা যখন নেওয়া হয়েছিল ইভিএম কেনার এবং রোল আউট করার, এ ব্যাপারে আমরা সবাই জানি যে ব্যাপারটা কী হয়েছিল। অতিরিক্ত বেশি টাকা দিয়ে কেনা হয়েছিল, যে সমস্ত চুক্তিটা ছিল সেটাও ত্রুটিপূর্ণ ছিল, সেখানে কোনো মেনটেন্যান্স, সেটার কোনো রিপ্লেসমেন্টের কোনো ব্যাপার ছিল না। এবং একটু যোগ করি যে আপনি বলছেন যে ইভিএম মেশিনটাই আসলে কোনো দেশে, বিশ্বের কোনো দেশে এটা সাকসেসফুল না, তাহলে বাংলাদেশে কেন এটি নেওয়ার আগে কি সেই যাচাই বাছাই করা হয়নি বা স্টাডি করা হয়নি যে এটা আসলে? সেক্ষেত্রে
নিশ্চয়ই বিষয়গুলো স্টাডি করেই নেওয়া হয়েছে। যদি নেওয়া হয়ে থাকে অথবা স্টাডি না করা হলে কেন করা হয়নি, আর যদি করা হয়ে থাকে সেক্ষেত্রে তাহলে ইভিএম ইন্ট্রোডিউস করার উদ্দেশ্য এটা কি তো ছিল? এটাই তো হচ্ছে কি ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে এটার পর তো অনেক প্রশ্ন আছে যে আমরা অনেক বিতর্কিত প্রজেক্টস কেন নেওয়া হয়েছে, ইভিএম কেন কেনা হয়েছে, এই সমস্ত জিনিসের জন্যই তো আমরা সংস্কারগুলো করছি। এবং যে পর্যায়ে বাংলাদেশি ইভিএম মেশিনগুলো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই পর্যায়ে অলরেডি মানে গ্লোবালি আমরা দেখতে পেরেছি যেটার কোনো সাফল্য স্টোরি না। আমরা অনেক পরের দিকে টাইমলাইন অনেক পরের দিকে ইভিএম আমরা নিয়েছি, বাই দিস টাইম আমরা জানি যেটা তেমন কাজ করে না। সুতরাং প্রাইস ইনফ্লেশন, চুক্তিগতভাবে এবং ত্রুটিপূর্ণ মেশিন সব দিক থেকে এটা ওয়াজ আ বিগ ফেইলিওর অফ আ প্রজেক্ট। এবং এখন এসে মানে নির্বাচন কমিশনের কাছে যে সমস্ত মেশিনগুলো বসে আছে সাদা হাতির মতো, এই 2/3 মেশিন কাজ করছে না। সুতরাং এই পর্যায়ে ওই ইলেকট্রনিক ভোটিং মেশিনটা আমরা ইউজ করে আমরা নিজেরাও, আপনি যেটা বললেন একদম প্রথমেই ওপেনিংয়ে, যে আমরা নিজেরাও এটাতে আমাদের সিটি কর্পোরেশন ইলেকশন কিংবা উপজেলা ইলেকশন আমরা যেটা সীমিতভাবে যেটা ইউজ করেছি সেখানেও আমরা মানে দেখেছি যে এটার আস্থা নেই, এটার মানে পসিবিলিটি নেই। সুতরাং এই পর্যায়ে দের ইজ নো ওয়ে ইভিএমটা আমরা এটাকে আমরা কোনো রকম সুপারিশে রাখছি, ইটস অ্যাবসলিউটলি আউট। কিন্তু EVM is different from electronic voting. প্রযুক্তি ব্যবহার করে ভোটিং এবং ইভিএম মেশিনটা কমপ্লিটলি আলাদা জিনিস, এটা বলে আমি শেষ করছি। জি, এই কথাটা আচ্ছা, এই জায়গাটাতে আমি একটু তাহলে জনাব শাহিনুল আলম জনি আপনার কাছে, তিনি আয়ারল্যান্ড থেকে যুক্ত হয়েছেন, আপনার কাছে যেটি জানতে চাইবো, যেটি আসলে নাদিয়া নিভিন যেটা বলছেন যে ইভিএম মেশিন আসলে বিশ্বের কোনো দেশেই আসলে এটি সফলতা পায়নি, ত্রুটিযুক্ত সব জায়গায় ত্রুটিযুক্ত রেজাল্ট এসেছে। উনি বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনে সহায়তা করার সুযোগ ওনার হয়েছে। উনি ইউএনডিপির পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু একজন আইসিটি বিশেষজ্ঞ, তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন, এটির আসলে সমস্যাটা কোথায়? এটি কেন কাজ করে না? যদি কাজ না করে থাকে সেটি আসলে কেন বানানো হলো, বা সেটি বাজারেও কেন বিক্রি হচ্ছে, এবং বিভিন্ন দেশের নির্বাচন কমিশন কেন এই মেশিনটা আসলে দিয়ে ভোট গ্রহণের তারা চেষ্টা করেছে? থ্যাংক ইউ। প্রথমেই যে টেকনোলজিগুলো আসলে ইন্ট্রোডিউস যখন হয় কিংবা ইনোভেশন হয়, সবগুলো ইনোভেশনই যে সাকসেসফুল হয় এরকম না। সো আমরা যে জায়গাগুলোতে টার্গেট করি যেটা হচ্ছে যে আমাদের প্রসেসগুলোকে ইমপ্রুভমেন্টের জন্য, যেমন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, যেরকম আমরা ডেটা অ্যানালাইসিস, সো ডেটা অ্যানালাইসিস আসলে আমরা প্রথম অংশে যে জিনিসগুলো করতাম এটা ম্যানুয়ালি কিংবা এগুলো, এরপরে হচ্ছে যে আমরা ডেটা অ্যানালাইটিক্সে গেছি, তো সেখান থেকে ইমপ্রুভমেন্টে গিয়েছি। তো এরকম টেকনোলজিগুলো আসলে ইনহ্যান্স হয় এবং সেই জিনিসগুলোকে আমরা বর্ধিত করি। তো যেটা হয়েছে যে আসলে ইভিএম কিংবা এই টেকনোলজি প্রথমত হচ্ছে এটার উদ্দেশ্যটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। সাথে হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এবং যারা কিনা এটার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন যে তাদের উদ্দেশ্যটা কি। এই উদ্দেশ্যটা অনেক জায়গাতেই এটা হচ্ছিল যে আমরা একটা টেকনোলজিকে ইউজ করি, সেটা যদি আমাদের নিজস্ব বেনিফিটের জন্য অথবা ম্যানকাইন্ডের বেনিফিটের জন্য, সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে যেটা দেখা গেছে যে যেটা আপু বলছিল যে বিভিন্ন দেশে আসলে সাকসেসফুল হয় না, কারণ এটা যখন আমরা টেস্ট বেসিসে যে জায়গাগুলোতে দেখেছি, সো এখানে কম্বিনেশন অফ টেকনোলজি জায়গাগুলোতে অনেক প্রবলেমেটিক ছিল, সেই জায়গাগুলোতে হয় নাই ভালোভাবে। কিন্তু টেস্টিং রেজাল্টগুলো যেটা ছিল যে অনেকগুলো ক্ষেত্রে আমরা এটাকে ভালোভাবে ইউজ করা গিয়েছে, কিন্তু যখন আমরা ম্যাসিভ ডেপ্লয়মেন্টে গেছি সো তখন এই জিনিসগুলোকে আমরা আসলে করতে পারি। এবং এখানে যেটা সম্ভাবনা বেশি থাকে সেটা হচ্ছে ম্যানিপুলেশনের জায়গাটা খুব অনেক বেশি, মানে আমরা কারচুপি করার সুযোগটা অনেক বেশি বর্ধিত করি। কিন্তু যেটা আসলে ইনহ্যান্স করার মতো, যেটা সারা দুনিয়াতে চলে, যেটা নিয়ে আসলে আমরা আলোচনা করছি এবং যেটা হচ্ছে, আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দিব যে যেটা হচ্ছিল যে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস যেটা বলেছেন যে হালনাগাদ করতে হবে এবং নতুন ভোটারদেরকে ইনক্লুড করতে হবে, এটা কিন্তু আমরা খুব ইজি প্রসেসে এই জিনিসগুলোকে করতে পারি। যেমন হচ্ছে যে আমাদের যে এনডিআই আছে, সো এনডিআই কে কিন্তু আমরা আমাদের ন্যাশনাল যে ইলেকশন কমিশনের ভোটের তালিকার সঙ্গে, মানে আমাদের ন্যাশনাল আইডি যেটা আছে, আমি যদি একদম খুব ইজি ওয়েতে বলি, সেই লিস্টের সঙ্গে যদি আমাদের ভোটার লিস্টকে আমরা যদি ইন্টিগ্রেট করতে পারি, তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। কিন্তু এটা করতে যে যদি আমি ম্যানিপুলেশনের চিন্তা করি কিংবা আমার যদি উদ্দেশ্যটা অসৎ হয়ে থাকে,
তাহলে এই জিনিসটা আমরা করতে পারবো না। আর আমার কাছে মনে হয় যেটা আপু আসলে ইন্ডিকেট করছিলেন, সো যেটা আমরা দেখেছি যে বাংলাদেশে যখন এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং যে উদ্দেশ্য ইন্ট্রোডিউস করা হচ্ছে ওই উদ্দেশ্যটাতে আসলে প্রবলেমেটিক। সো এখানে মেলিভেশন কিংবা তাদের আয়ত্তে আনার জন্য যে জিনিসগুলোকে করা, কারণ এটা কি সফটওয়্যার, আপনি যে কোনো ভাবে যদি এটার ট্রান্সপারেন্সি না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে কিন্তু আপনি এটাকে ইচ্ছা মতো না, আপনার ইচ্ছার মতো আপনি একটা নাম্বারে ভোট দিয়েছেন, একটা জায়গাতে ভোট দিয়েছেন, এটা যদি বাই ডিফল্ট লুপে ফেলিয়ে আমি যদি আর একটা জায়গাতে কাউন্ট দেখাই, সো তাহলে এটা কিন্তু আমি করতে পারি। তো লিমিটেশনটা হচ্ছিল ওই জায়গাতেই। তাহলে আসলে আমাদেরকে মানে যে কারণে আসলে ইভিএম ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে ভোটকে মানে ব্যালটের মাধ্যমে আসলে কারচুপির অভিযোগ ছিল, আমরা যুগ যুগ বছর ধরে দেখে আসছি আমাদের আগের ইলেকশনগুলোতে, সেটি যাতে বন্ধ করা যায় সেই কারণেই তো ইভিএম ইন্ট্রোডিউস করা হয়েছে। কিন্তু পরবর্তীতে সেটিতে আসলে আপনি বলছেন যে কারচুপির সুযোগটা বেশি থাকে। আমি একটু আপনার কাছ থেকে এই পর্যায়ে একটা প্রশ্ন একটু জানতে চাই যে সরকার যে ভোটার তালিকা হালনাগাদ করার আপনি কিছুটা বলেছেন, সেই প্রক্রিয়াটাতে আমরা দেখেছি যে আগের বছরগুলোতে যেই তালিকা করা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় হালনাগাদ করা হয়েছে, সেখানে কি ভুয়া ভোটারের কোনো তালিকায় কি ভুয়া ভোটার আছে, এবং যদি থাকে সেগুলোকে নতুন হালনাগাদ করার ক্ষেত্রে আসলে কিভাবে বাদ দেওয়া যাবে, বা এটার কোনো প্রক্রিয়া আছে কিনা? আচ্ছা, অর্থাৎ নতুনভাবে হালনাগাদ করার প্রক্রিয়াটা সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? প্রথমত যে এটা ফ্রড আছে, এখানে ভৌতিক মৃত মানুষ এসে ভোট দিয়ে গেছে, এটা আমরা জানি। সো এই ধরনের এবং ডুপ্লিকেশন আছে এবং আপনার ভোট রিগিং হয়। তো এই জায়গাটা মানে হালনাগাদ করা কিংবা যে লিস্টটা করা, এটা খুব ইজিতে আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এখানে ইন্ট্রোডিউস করতে পারি, এটা অনেক সময় সাপেক্ষ না। কারণ এখানে আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে উনি 1 বছর মিনিমাম, so 1 year is a sufficient time where actually we can implement this type of technology. So আমরা ডেটা অ্যানালাইটিক্স কে এখানে ইন্ট্রোডিউস করব এবং অটোমেশন করব, যেখানে আসলে আমাদের বায়োমেট্রিক্স থাকবে এবং বার্থডে, তারপরে হচ্ছে কিছু প্যারামিটার আছে, আমরা এটা সেট করলে খুব ইজিতে আমরা কি এটা আইডেন্টিফাই করতে পারবো যে এটা ডুপ্লিকেশন আছে কিনা কিংবা ভুয়া ভোটার আছে কিনা। সো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু খুব ইজি ওয়েতে, জাস্ট এটার জন্য আমাদেরকে উদ্দেশ্য, এবং আমি মনে করি যে বর্তমান সরকার এবং যারা কমিশনে আছেন এবং যারা কিনা সংস্কার কমিশনে আছেন, ডেফিনেটলি তারা এই ধরনের জিনিসগুলোকে আমাদেরকে জাতির সামনে দিবে। এবং অ্যাজ এ টেকনোলজি এবং অ্যাজ এ এক্সপার্ট হিসেবে আমি এটা বলতে চাই যে আসলে আমরা যদি কম্বিনেশন অফ টেকনোলজিগুলোকে ইউজ করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালাইটিক্স, সাথে হচ্ছে যে ডেটাবেসের জন্য আমাদের ক্লাউড কম্পিউটিং, এবং যদি পসিবল হয়, কারণ ব্লক চেইন দিয়ে আসলে আমরা ট্রান্সপারেন্সি অনেক দেশে, যেমন সুইজারল্যান্ডে এটা ইনশিওর করা হয়েছে, পুরো ইউরোপ জুড়ে আসতে আপনার সেন্ট্রালাইজ ডেটা সেন্টার, যেটা কথা আমি বলছিলাম একটু আগে, যদি আমরা এইরকম, আমাদের অলরেডি ন্যাশনাল আইডি আছে, যারা 18-র বেশি বয়স তাদের সবারই আইডিটা আছে। তো এই আইডিটাকে যদি আমরা ভেরিফাই করে, ভেরিফিকেশন প্রসেসটা যেটা বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা সম্ভব, এবং এটা যদি আমরা ভোটার তালিকার সাথে ইন্টিগ্রেট করতে পারি, এটা খুব ইজি ওয়ে। এবং আমি জাস্ট একটা এক্সাম্পলটা দিচ্ছি এখানে, যে আয়ারল্যান্ডে আসলে আমাদের জাস্ট 2 উইকস বিফোর আমাদের ইলেকশনটা হয়ে গেল, এটা মাত্র 3 উইকস এর রিপোর্ট ছিল। জাস্ট তারা এই যে ন্যাশনাল আইডি, এটার সঙ্গে তারা হালনাগাদ করেছে, সবাইকে একটা করে ইমেল দিয়েছে, যেহেতু অটো জেনারেট ইমেল করা সম্ভব, যদি কারো অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে সেই অ্যাড্রেসটা শুধু সে আপডেট করেছে, বাকি সব ইনফরমেশন আছে, এটা জাস্ট ইনফরমেশন। জনাব শাহীন, আপনাকে 2 উইকস 3 উইকস এর মধ্যে আপনার ইলেকশন কমপ্লিট। জি জনাব শাহীন, আপনার কাছে আবারও আমি ফিরবো। আমাদের সাথে একজন ছাত্র প্রতিনিধি আছেন, তিনি আসলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও সদস্য, তার কাছে জানতে চাইবো আপনি কি এখন পর্যন্ত ভোট দিতে পেরেছেন কিনা? না, এখন পর্যন্ত ভোট দিতে পারেননি। আপনি কয়টা ভোট দেওয়ার, মানে আপনি ভোটার হয়েছেন কবে? আমি ভোটার হয়েছি 2020 সালে। 2020, অর্থাৎ 24-এর ভোট আপনি দিতে পারেননি। কিন্তু আপনার আগেও যারা ভোটার হয়েছে 14 সালে বা 18-তে, আমি প্রশ্নটা এই জন্যই করলাম আপনাকে, তরুণ প্রজন্মের কিন্তু ভোট দেওয়ার সুযোগ হয়নি এখন পর্যন্ত, অনেকেরই তাদের ভোট আসলে তারা দিতে পারেনি। তার কারণ হচ্ছে আসলে ভোট দিতে দেওয়া হয়নি, আমরা সেটা সবাই জানি। আমি আর প্রশ্নটা আপনাকে যেটা করতে চাই, আপনি যেহেতু নির্বাচন ব্যবস্থা সংস্কারের সাথে আছেন, আপনারা এমন কি সুপারিশ করতে যাচ্ছেন যেটির কারণে সামনের দিনে প্রত্যেক নাগরিক তার ভোটটা আসলে দিতে পারবে, নিশ্চিত হবে? কি কি কাজ আপনার সুপারিশ? ধন্যবাদ আপনাকে। আমাদের কমিশনার এখন পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে
একটা বিষয় ইনশিওর করা হয়েছে যে আমাদের যে ভবিষ্যৎ নির্বাচন কমিশন হবে তা যাতে কখনো দলীয়করণ না করা হয় এবং কেউ চাইলেই ইচ্ছা মতো নির্বাচন কমিশনে নিজের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব যাতে প্রতিষ্ঠা করতে না পারে সেই জন্য সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা এখানে উল্লেখ করা হবে। আমাদের প্রস্তাবনায় সাংবিধানিক কিছু বাধ্যবাধকতার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা খুব শীঘ্রই হয়তো বা বিষয়টা আমাদের রিপোর্ট প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন। আর পাশাপাশি আমরা কমিশনের তরুণ প্রজন্ম যাতে ভোট প্রদান এবং ভোটে দাঁড়ানোর জন্য উৎসাহিত হয় সেই ক্ষেত্রে আমরা কিছু আলোচনা করেছি। হয়তোবা আমরা পলিটিক্যাল পার্টিস যারা আছে এদেরকে হয়তোবা উল্লেখযোগ্য একটা অংশ যেমনভাবে নারী প্রার্থী দিতে হবে তেমনি তরুণ প্রার্থী দিতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের বাধ্যতামূলক থাকবে মানে আমাদের আলোচনা, হ্যাঁ, যদি আমাদের প্রস্তাবনা যদি অ্যাকসেপ্ট হয় এটা বাধ্যতামূলকভাবে রাখার সুপারিশ আমরা করব। কত পার্সেন্ট হতে পারে এটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা খুব শীঘ্রই হয়তোবা আমরা চূড়ান্ত হব, তবে এরকম একটা আলোচনা আমাদের মধ্যে আছে। আর সেই ক্ষেত্রে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং লায়াবিলিটিস এই জিনিসগুলা আমরা আমাদের তরুণ প্রজন্ম এই আন্দোলনের পরবর্তী সময়ে মনে হচ্ছে যে তরুণ প্রজন্ম বিশেষত তারা অনুধাবন করতে পারছে একটা জাতিকে নতুন করে গঠন করার জন্য এই জিনিসগুলো কতটা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন এদের সাথে আমাদের সাথে একটা জেনারেশনাল চেঞ্জ হয়েছে। আমাদের যারা সিনিয়র পলিটিশিয়ান আছেন তাদের যে পলিটিক্যাল মতাদর্শ এবং আমাদের বর্তমান জেনারেশন জুমার আমাদের যে পলিটিক্যাল মতাদর্শ আছে এর ভিতরে আকাশ এবং পাতাল পার্থক্য হয়ে গেছে। তাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাদেরকে মাইনে নিতে হবে যে এখানে একটা বিশাল বিশাল জেনারেশনাল ট্রানজ্যাকশন হয়েছে। তারা যদি এই জিনিসটা বুঝতে পারে, তারা যদি এই জিনিসটা ওন করতে পারে এবং আমাদেরকে নিতে পারে, সেই ক্ষেত্রে ভবিষ্যতে তরুণ প্রজন্ম এবং যারা এই আন্দোলনে অগ্রগামী ভূমিকা রেখেছে তারা আন্দোলন যেভাবে ভূমিকা রেখেছে সেভাবে নির্বাচন প্রক্রিয়া এবং ভোটে সেরকমভাবে অংশগ্রহণ করবে। কিন্তু যদি কোনোভাবে তারা এই জিনিসটা বুঝতে অক্ষম হয়, আমরা যতই সংস্কার করি যদি তারা পলিটিক্যাল চেঞ্জগুলো না নিয়ে আসে, কালচারের মধ্যে চেঞ্জ না নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমাদের যে কাঙ্ক্ষিত সাফল্য, কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ সেটা আমরা পাবো না। তো আমরা আশা করব যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন, সিনিয়র পলিটিশিয়ানস আছেন, আমাদের দেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ আছে, তারা এই জিনিসটা খুব শীঘ্রই রিয়ালাইজ করবেন। আর এখানে আমাদের উল্লেখযোগ্য একটা বিষয় যে নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের যে কাজ, আমি অ্যাজ এ ছাত্র প্রতিনিধি হিসাবে আমি মনে করি আমাদের গত 17 বছর 15 বছর যে 3টা ইলেকশন হয়েছে, একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, একটা রাতের ইলেকশন আর একটা ডামি ইলেকশন, এই ইলেকশনগুলো করার মাধ্যমে আমাদের জাতি বা আমাদের সাথে তামাশা করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে এখন এই পর্যায়ে এসে যারা আমাদের ভোট অধিকারকে হত্যা করেছে তারা যে পরিমাণ জুলুম করেছে, তারা যেই পরিমাণ নির্যাতন করেছে, হত্যা করেছে, দুর্নীতি করেছে, আমাদের দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, তাদের বিচারের পূর্বে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কখনো চাইব না তারা ইলেকশনে আসুক। কারণ তারা যেভাবে মানুষকে হত্যা করতে পারে এটা যদি ভবিষ্যতে নিজেরা ক্ষমা না চেয়ে, তারা এখন পর্যন্ত একবার ক্ষমা চায়নি, তারা জাতির কাছে এখন পর্যন্ত একবার দুঃখ প্রকাশ করেনি, এরা এই অবস্থায় যদি আমার ইলেকশনে আসে, আবার যে 2 লাখ মানুষ মারা যাবে না, আবার যে 20,000 মানুষকে ভোট কেন্দ্রে হত্যা করবে না, ভায়োলেন্স হবে না, এই নিশ্চয়তা কে দিবে? তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই চাইবো যারা এই পলিটিক্যাল পার্টিস, বিশেষ করে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টের দোসর যারা আছেন, ফ্যাসিস্টের দোসর, এদের আগে বিচার হোক। আপনাদের সেই চাওয়ার প্রতিফলন কি আপনাদের সুপারিশের মধ্যে থাকবে? আমাদের সুপারিশে অবশ্যই আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি এবং করব। মানে সেটাকে তাহলে আইনি প্রক্রিয়া কিভাবে আনা যাবে? সেটা আমরা আমাদের যে সুপারিশটা তো আমরা প্রধান উপদেষ্টার কাছে করব। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব এইরকম একটা সুপারিশ দেওয়ার, যারা গণহত্যার দায়ে অভিযুক্ত, যারা 24-এর ছাত্রদের উপর হত্যা করেছে, দেশকে ধ্বংস করেছে, এদেরকে আগে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারের আওতায় নিয়ে আসার পরে যদি তারা বিচারের পরে সংশোধিত হয়, দেশের মানুষ মনে করে এখন তারা রাজনীতিতে অংশগ্রহণ করার যোগ্য, মানুষ যদি সিদ্ধান্ত নেয় সেই ক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু বিচারের পূর্বে কোনো অবস্থায় আওয়ামী লীগকে এখন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া জাতির সঙ্গে তামাশা এবং জুলুমের সামিল। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ সাদিক আল আরমান। আমরা আবারও ফিরবো, আমাদের একটা বিরতির সময় হচ্ছে। দর্শক, RICL টিএমএক্স বার গণতন্ত্রের সময় হচ্ছে বিরতির। ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি RICL টিএমএক্স বার গণতন্ত্রে। আমরা আলোচনা করছি নির্বাচন ব্যবস্থা এবং ভোটার তালিকা সংশোধন এবং এই নানান বিষয়, আসলে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়, তার জন্য কি কি করণীয়। আমাদের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 2 জন সদস্য আছেন মীর নাদিয়া নিভিন এবং সাদিক আল আরমান। আমাদের সাথে আয়ারল্যান্ড থেকে যুক্ত হয়েছেন ICT বিশেষজ্ঞ শাহিনুর আলম
জনি। আমি এই পর্যায়ে মিনাদিয়া আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র এবং যে ভোটার আইডি কার্ড, এই দুটো মানে দুটিকে আলাদা কার্ড হওয়ার কি কোনো দরকার আছে কিনা? একটি তার সাথে আরেকটি বিষয়, একটু ইভিএম নিয়ে তো অনেক প্রশ্ন আছে, কিন্তু ই ভোটিং কিন্তু বিভিন্ন দেশে হচ্ছে, ইলেকট্রনিক ভোটিং, অনলাইনে ভোট দিচ্ছে, সেটি কি বাংলাদেশ যেহেতু তথ্য প্রযুক্তিতে অনেকটা এগিয়েছে, সেই জায়গাটাতে কি যাওয়ার সুযোগ আছে কিনা? থ্যাংক ইউ। আপনি দুটাই খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, এবং প্রথমটা আমি যদি বলি যে অ্যাবসলুটলি নট। কারণ হচ্ছে আমরা যদি 2008-এর কথা চিন্তা করি, 2008 সালে কিন্তু আমরা প্রথম একদম বায়োমেট্রিক দিয়ে ভোটার আইডি কার্ড তৈরি করেছিলাম হ্যাঁ বাংলাদেশে। এটার উদ্দেশ্যটাই ছিল যে এই যে আমরা যে বিভিন্ন মানে ঘরে ঘরে গিয়ে যে মানে আমরা ভোটার তালিকা তৈরি করতাম, তার পরবর্তী ক্ষেত্রে আমরা এটাকে বায়োমেট্রিক করলাম, এবং যে কোনো এই সমস্ত ভোটারের ক্ষেত্রে আলটিমেট অবজেক্টিভ হচ্ছে একটা ন্যাশনাল সিভিল রেজিস্ট্রি, যেটা এনআইডি কার্ড, সেখান থেকে ভোটার তালিকাটা নিয়ে আসা। এটা পৃথিবীর সব দেশে ইনক্লুডিং বাংলাদেশে এটা হচ্ছে গিয়া এই প্রসেসটার আলটিমেট অবজেক্টিভ, একটা ন্যাশনাল সিভিল রেজিস্ট্রি, এনআইডি যেটা আমরাকে বলি, সেখান থেকে আমাদের ভোটার আইডিটা ওখান থেকে নিয়ে আসা। আমাদের যেটা করতে হবে, যেটা করণীয়, সেটা হচ্ছে গিয়ে এনআইডি ডেটাবেসটাকে ক্লিন আপ করতে হবে। এই প্রসেসটা খুবই স্পেসিফিক এবং মানে পিরিয়ডিক, এবং এটা একদম রেগুলারলি করতে হবে। এই ক্লিন আপ প্রসেসটা মানে দারুণভাবে অবহেলা হয়েছে গত 15 বছরে, ঠিকভাবে ক্লিন আপ করা হয়নি। এই জন্য ওই যে শাহিন ভাই বললো আয়ারল্যান্ড থেকে উনি যুক্ত হয়েছেন, উনি বললেন যে ডুপ্লিকেশন আছে, অনেক ডুপ্লিকেশন আছে হ্যাঁ। মানে মানুষজন যারা মৃত ব্যক্তি, যারা পিপল হু হ্যাভ পাসড অ্যাওয়ে, তাদের নামগুলো সরানো হয়নি হ্যাঁ, কেউ নাম হয়তো ভুল হয়েছে সেটা রেজিস্টার করেছে। তো এই সমস্ত ব্যাপারগুলো যদি ক্লিন আপ করা হয়, ক্লিন আপ করলে দেন দিস ইজ দ্য ওয়ে। এটা হচ্ছে গিয়ে এই ন্যাশনাল সিভিল রেজিস্ট্রি থেকে ভোটার তালিকাটা তৈরি হবে। তো এটা হচ্ছে কি আপনার। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করলেন, অ্যাবসলুটলি ইভিএম, আমি যেটা মানে এই পয়েন্টটা বলে শেষ করেছিলাম আমার আগের মন্তব্যটা, যে ইভিএম আর ই ভোটিং দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। ইভিএম তো যে ওই কালো মেশিনটা যেটার কথা আমরা দেখেছি জানছি, আর ইলেকট্রনিক ভোটিং হচ্ছে যে প্রযুক্তি ব্যবহার করে ভোট দেওয়া। এই প্রযুক্তি এবং এই টেকনোলজি এখন পৃথিবীতে অনেক দূরে এগিয়ে গেছে হ্যাঁ। এখন মানুষ বাসায় বসে সেলফোনে ভোট দিতে পারছে। আপনি ইউরোপ আমেরিকা দিয়ে দেখছেন তারা বিভিন্ন টেকনোলজি ইউজ করছেন হ্যাঁ। তো এই সমস্ত পয়েন্ট অফ ভিউ থেকে মানে ই ভোটিং হচ্ছে গিয়ে ডেফিনেটলি আমাদের দেশেও এটা আমরা চাই, এবং মানে আগামীতে এখন আমরা মানে আমাদের জেনারেশনটা এরকম হয়ে গেছে এবং টাইমসটা এরকম হচ্ছে, আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স যত হব আমাদের ভোটিংটাও ওদিকে যাবে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এখানে একটা বড় কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল দিয়েই বলি। যেমন এস্টোনিয়াকে প্রায় একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয় যে প্রযুক্তিগতভাবে এটা হচ্ছে গিয়ে অনেক অ্যাডভান্স একটা কান্ট্রি। তো এস্টোনিয়াতে আপনার ই ভোটিং কিন্তু অনেক আগে ইন্ট্রোডিউসড হয়েছিল, কিন্তু তাদের দেখা গেছে যে তাদের জনগণদের অ্যাকচুয়ালি ই ভোটিং মানে সেলফোন ইউজ করে কিংবা কম্পিউটার ইউজ করে ভোটিং দিতে মানে 50%-এর বেশি মানুষ এটা ইউজ করে ভোট দিতে প্রায় 15 থেকে 17 বছর লেগেছে। তার মানে তাদের মতো এরকম অ্যাডভান্স কান্ট্রি, শুরুটা হতে পারে মানুষকে অভ্যস্ততার একটা ব্যাপার আছে। শুরুটা কি এইবার করা কি সম্ভব? জি, এটাও একটা ইম্পর্টেন্ট। আমি এই প্রশ্নটা একটু ইয়ের কাছে করতে চাই, জনাব শাহিন। ই ভোটিং এ কি যাওয়ার সুযোগ আছে? মানে আগামী নির্বাচনে কি এটি ইন্ট্রোডিউস করার কি কোনো সুযোগ আছে, বা সেই প্রযুক্তিগত সবকিছু আমাদের কি লজিস্টিক আছে কিনা? জনাব শাহিনুর আলম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি একটু আমি শুনতে পাচ্ছি, জি বলুন। সো অবশ্যই এটা পসিবল, বাট আমরা শুরুটা করতে পারি হয়তো ন্যাশনাল ওয়াইড মানে কান্ট্রি ওয়াইজ। আমাদের যেহেতু অনেক ডিজিটাল ডিভাইড রয়েছে, মানে আমাদের রিমোট অঞ্চলে অনেক জায়গাতেই আছে যেটাতে কিনা এখন পর্যন্ত ইন্টারনেট কিংবা ইভেন আমাদের পাওয়ারেরও ক্রাইসিস আছে। সো এই জায়গাতে হয়তো আমরা কান্ট্রি ওয়াইড একেবারে আজকে হয়তো এই নেক্সট ইলেকশনটা আমরা হয়তো করতে পারবো না, বাট আমরা কিন্তু শুরু করতে পারি। আমরা যে জায়গাগুলোতে আমরা টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্স, যেমন ঢাকা, চিটাগং সহজে যে জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলোতে কিন্তু আমরা খুব ইজিতে এটা করতে পারি। আরেকটা জিনিস আমি এখানে একটু অ্যাড করব, যেটা আসলে আমাদের চিফ অ্যাডভাইস করেছেন, যে উনি বিদেশিদেরকে কিংবা যারা কিনা
ইমিগ্রেন্ট, বাংলাদেশি ইমিগ্রেন্ট, সো তারা কিন্তু আলটিমেটলি ভোট দেওয়ার সুযোগের একটা উনি প্রসেস করার করবেন, ইচ্ছা আছে ওনার। সো এইটার ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলোকে কানেক্ট করতে পারি, এটা একটা, কারণ এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারই আমরা ইমপ্রুভ। আর ওভারঅল ডেফিনেটলি আমরা একটা প্রসেস চালু করতে পারি যেটা কিনা আমাদের আসলে ডেটাবেজ অলরেডি আছে, এটাকে আপু মেনশন করেছেন যে এটাকে ক্লিন আপ করতে হবে এবং এটা ভেরিফাইড করতে হবে এবং এটা লাইভ সিনক্রোনাইজ করতে হবে। যারা মারা গেছে তাদেরকে বাদ দিতে হবে, নতুন যারা ইনক্লুড হয়েছে যেমন আমাদের ছাত্র প্রতিনিধি উনি বললেন, এবং আসলে আমাদের ইউথ এবং 65%-এর উপরে আসলে বাংলাদেশে এই মুহূর্তে ইউথ, সো তাদের অনেকেই ভোট দিতে পারেন নাই। সো এই যে তাদেরকে এই জায়গাতে ইনভলভ করা, এই জিনিসগুলো আসলে আমাদের এইবার এটা পসিবল, এবং পুরো প্রসেসটাকে যদি আমরা স্ট্রাকচারালি দাঁড় করাই, তো এরপরে হচ্ছে কি এই জিনিসগুলোকে আমরা কপি পেস্ট করব। মানে হচ্ছিল আমরা এই জিনিস, একটা প্রসেস যখন আমরা একটা জেলাতে সাকসেসফুল হব, তো তখন ওই জিনিসগুলো কিন্তু আমরা 64 জেলাতে নিয়ে যেতে পারবো। এবং একটা জিনিস শুরু করলে যেটা হবে যে আমাদের যে চ্যালেঞ্জগুলো আমরা পাবো সেই জিনিসগুলোকে আমরা মিটিগেট করার চেষ্টা করব। এবং এখানে আরেকটা জিনিস আমি বলবো, যেটা ইভিএম আসলে সাকসেসফুল না হওয়ার ক্ষেত্রে একটা ছিল যে এখানে সাইবার সিকিউরিটি। তো সিকিউরিটি এখানে কনসার্ন, এটা ব্ল্যাক বক্স ছিল, আপু এটা মেনশন করেছেন। সো এটাতে আসলে অনেক কিছুই আমরা ট্রান্সপারেন্ট করা সম্ভব ছিল না, কিন্তু ভোটিং এর মাধ্যমে আমরা ট্রান্সপারেন্সি এটাকে এনশিওর করতে পারবো, অ্যাকাউন্টেবল হবে যারা কিনা দায়িত্বে থাকবে। তো এই জিনিসগুলোকে আসলে আমাদের এই মুহূর্তে, যেহেতু আমাদের দেশে আসলে প্রসেসগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, জাস্ট এই জিনিসগুলোকে আমাদেরকে রিভিল করতে হবে এবং টিউনিং করতে হবে, এবং এটা পসিবল। সম্ভব। মিন্নাবিন, আপনারা কি সুপারিশ করবেন এটা নিয়ে? আমরা এই ছোট করে বলছি যে এই ব্যাপারে আমরা আমাদের পার্সোনাল চিন্তা ভাবনা হচ্ছে যে প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু এখানে আমরা যেখান থেকে স্টার্ট করছি, এই ইলেকশনে কি আমরা এক্সপেরিমেন্ট করতে চাই? ডু উই ওয়ান্ট টু এক্সপেরিমেন্ট? মেবি নট। ওকে, আমি পরিষ্কার। আমি একটু সাদিক আল আরমান আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আসতে চাই, যে আমাদের যে ভোটার তালিকা, মানে দুঃখিত, আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড, যেটা আমাদের পরিচয়পত্র, এই জাতীয় পরিচয়পত্র, আমার মনে হয় এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যার পরিচয়পত্রে কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে। সেটি হয়তো ছবিতে, সেটি হয়তো নামে, বাবার নাম, মায়ের নাম, অথবা ঠিকানা, কোনো না কোনোভাবে জীবনের কোনো না কোনো সময় আমাদেরকে এটি সংশোধনের জন্য যেতে হয়েছে। একটি দেশের আসলে ভুল হতেই পারে, কিন্তু সে ভুলের পার্সেন্টেজটা কেন এত বেশি হবে? এবং সামনের দিনে আসলে একটি নির্ভুল ভোটার কার্ড, আমরা এনআইডি, জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে আসলে কি করা যায়? আপনারা এটা নিয়ে কি কোনো কাজ করার সুযোগ আছে? এখানে ফরচুনেটলি আমার আইডি কার্ডটা ঠিক আছে, এটা রেয়ার কেস। কংগ্রেচুলেশনস। আমি ইলেকশন কমিশন, সংস্কার কমিশনে কাজ করার পর থেকে এখন পর্যন্ত আমার পরিচিত থাউজেন্ডস অফ পিপলস তা আমার সাথে যোগাযোগ করছে তাদের এনআইডি কার্ডের প্রবলেম। আলটিমেটলি আমি যে জিনিসটা এখন বুঝতে পারছি, আমাদের একটা অদক্ষ জনবল যারা এই বিষয়গুলো বুঝেই না, তারা নিজের ইচ্ছা মতো ডাটাগুলো এন্ট্রি করে, এবং ডাটাগুলো এন্ট্রি করার ফলে শুধুমাত্র দায় সারা কাজ, যার ফলশ্রুতিতে প্রত্যেকটা এনআইডি কার্ডে ভুল। এর কারণ হচ্ছে চরম লেভেলের মিসম্যানেজমেন্ট এবং জবাবদিহি না থাকা। এবং আমি এই জিনিসটা এমন পর্যায়ে গিয়ে ঠেকছে যে একটা এনআইডি কার্ডের সংশোধনের জন্য একজনের 14 বছরের বেতন আটকে আছে, একজন ভিসা মোটামুটি রেডি বিদেশে যেতে পারছে না শুধুমাত্র তার বয়স জটিলতার কারণে। এখানে যে জিনিসটা হচ্ছে, এর প্রথমত দুইটা কারণ, একটা হচ্ছে যে অদক্ষ জনবল, যেটা হচ্ছে ব্যবস্থাপনা চরম লেভেলের খারাপ। আরেকটা বিষয় হচ্ছে যে এনআইডি যে উইংটা আছে নির্বাচন সংস্কার কমিশনে বা নির্বাচন কমিশনে, সেখানে আমি দেখলাম যদি কোনো একজন পিয়নকে এনআইডি উইংয়ে দেওয়া হয়, তাকে মনে হয় যে পুরস্কার হিসেবে সেখানে দেওয়া হয়েছে। একজন সহকারী সচিব, একজন উপসচিব যদি কোনোভাবে এনআইডি উইংয়ে যায়, সবাই ধরে নেয় যে তাকে পুরস্কার স্বরূপ এনআইডি উইংয়ে দেওয়া হয়েছে। মানে এখানে এত পরিমাণে কারাপশন, আপনি একটা ভুল ঠিক করতে যাবেন, আপনাকে ন্যূনতম হেল্প করবে না। এর সংবাদ আমি বলি, এনআইডি সংশোধনে ঘুষ লেনদেনের অভিযোগ, নির্বাচন ভবন এলাকায় দুদকের অভিযান, এটা আজকের সংবাদ। এবং তারা ব্যাপক অনিয়ম এবং এ ধরনের ঘুষ লেনদেনের কিন্তু অভিযোগ পেয়েছে। ব্যাপক। আমি স্পেসিফিকভাবে কারো নাম বলবো না, আমি সেখানে কমিশনে ছিলাম দীর্ঘ 1 মাস, একেবারে নির্বাচন কমিশনের অফিসে আমাদের অফিস ছিল। এখনো কেন হচ্ছে এগুলো? এখনো কারণ আমাদের যে ব্যুরোক্রেসি সিস্টেম, আমাদের যে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা, যেসব
লোক যারা এখনো এই উইংটা পরিচালিত করা হচ্ছে তারা সেই 15 বছরের বিশাল একটা অংশ এখানে আছে যারা ফ্যাসিবাদী রেজিমের ভুক্ত মানে তাদের থেকে সুবিধাভোগী এবং তারা এখনো মনে করছে যে এই যে 2000 মানুষ রক্ত দিল তাদের আগের দুর্নীতি করার মতোই, তারা কোনোভাবেই রিয়েলাইজ করতে পারছে না রক্ত দেওয়া হয়েছে নতুন একটা বাংলাদেশের জন্য, তাদের আগের মতো করে লুটপাট করে খাওয়ার জন্য না। কিন্তু দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তা আছে তারা অধিকাংশ এখন পর্যন্ত সংশোধিত হয়নি। আমি দুঃখ নিয়ে বলছি, আমি সেখানে ছিলাম, আমি দেখেছি, আমি জানি। তো যদি দুদক এইভাবে আরও বেশি অভিযান পরিচালনা করে এবং দক্ষ জনবল নিয়োগ করে, মনিটরিং সিস্টেমটা সবার সামনে ওপেন করে এবং বিশেষ করে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ নিয়ে আসে, যে আয়ারল্যান্ডের একটা উদাহরণ আমাদের যিনি সহ আলোচক তিনি দিয়েছেন, যদি আমি বাসা থেকে অনলাইনে জাস্ট আমি আমার ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারি, এটা তো অনেক ভালো। তাহলে তো আমার জন্য এত কঠিন না, আমাদের একটা দেশের নাগরিক এতটা ভোগান্তিতে পড়তে হয় না। মানুষ যেই পরিমাণ ভোগান্তির শিকার, যেই পরিমাণ অপরচুনিটিগুলো লস করতেছে, এটা রাষ্ট্র কখনো একটা নাগরিকের এতটা ক্ষতি করতে পারে না। আমাদের রাষ্ট্রের অব্যবস্থাপনা একটা দেশের নাগরিকের যে পরিমাণ ক্ষতি করতেছে, এর ভিতরে আপনি জানেন যে বিগত ফ্যাসিস্ট রেজিম স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইছিল যে তাদের কাছে এনআইডি উইংটা নিয়ে আসতে, এনআইডি বা আমাদের যে ভোটার তালিকা বা জাতীয় নিরাপত্তা ইস্যু, একটা সিটিজেন, একটা নাগরিকের ব্যক্তিগত তথ্য তার নিরাপত্তার জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কেউ নিয়ে আসার চেষ্টা করে বা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চলে আসে, তখন তার নিরাপত্তাটা প্রশ্নের সম্মুখীন হয়। যে আপনি ইতিমধ্যে আমরা জানি যে প্রাইম মিনিস্টারের ছেলে সজীব ওয়াজেদ জয়, সে অনেকগুলো ইনফরমেশন বিক্রি করে তাদেরকে ধ্বংস করেছে। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আমাদের যে বর্তমান অব্যবস্থাপনা, এগুলো যদি দূর করতে হয়, আমার একটা পরামর্শ সেটা হচ্ছে যে আমরা যদি কোনোভাবে সিভিল সার্ভিস কমিশনের মতো ইলেকশন সার্ভিস কমিশন গঠন করতে পারি এবং স্পেশালাইজড ফর দিস ইলেকশন, সেই ক্ষেত্রে হয়তো বা আমরা ইন্টারেস্টিং। জি, আপনার কাছে আসবো। আমরা বিরতির আগে আমাদের 1 মিনিট সময় আছে। আমি শাহিনুর আলম, আপনি যদি আমাকে শুনতে পান, আপনার কাছে যেটি এই যে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে ঘুষ দিতে হচ্ছে, তারপর এই যে তথ্য চুরি হয়ে যাচ্ছে, এই যে আমাদের ওভারঅল এই যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, ভোটার তালিকা এবং যে এনআইডি কার্ড, এগুলোকে আসলে একটি স্বচ্ছ প্রক্রিয়ায় আনার জন্য আসলে কি করা যেতে পারে? প্রথমে যে জিনিসটা দরকার হবে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটিকে মেক শিওর করা, যেটা কিনা আসলে প্রবলেমগুলোকে আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি, যে আমরা জানি যে প্রবলেমগুলো কোথায়। তো এই জন্য আমাদের কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে যে আমাদের আসলে অ্যাকাউন্টেবিলিটিটা নাই এবং ট্রান্সপারেন্সি নাই। তো এই জন্য এই জিনিসগুলোকে আমরা আসলে অবশ্যই ল এনফোর্সের এটা একটা ইমপ্লিমেন্টের দরকার আছে, এখানে অ্যামেন্ডমেন্ট দরকার আছে। এটা একটা আরেকটা যেটা আমার কাছে মনে হয় যে টেকনোলজিক্যাল রেগুলেশন দরকার। কারণ হচ্ছে যে আমরা যদি আজকে শুরু না করি তাহলে এটা আসলে আর শুরু হবে না, টুমরো আসলে নেভার কাম টুমরো। সো এই জন্য আমার মনে হয় যে এটা শুরু করতে হবে এবং টেকনোলজি আসলে ওই সিস্টেম করবে, যেটা আমি দেখেছি বিভিন্ন দেশে আমরা যখন ডিজিটালাইজ করি তখন আসলে আপনি ফলস এন্ট্রি, ডুয়াল এন্ট্রি কিংবা এখানে 2 নাম্বারই করার যে জায়গাগুলোতে আপনি এটা করতেই পারবেন না, কারণ আপনার এন্ট্রিটাই নিবে না, কারণ আমাদের সিস্টেমটা এতটা স্মার্ট। এবং সেটার জন্য অ্যাকাউন্টেবিলিটি আছে, কোথাও যদি প্রবলেম ক্রিয়েট হয় সেটাকে আমরা আইডেন্টিফাই খুব ইজিতে করতে পারি। এবং এই জিনিসগুলো আসলে এখন এত বেশি অ্যাক্সেসেবল, সো আমরা কিন্তু এটা খুব ইজিতে এটা ইমপ্লিমেন্ট করতে পারি। বাংলাদেশি ট্যালেন্টেড লোকজনের অভাব নাই, শুধু ম্যানেজমেন্ট যেটা কিনা বললো জব ব্যবস্থাপনা কিংবা মিসম্যানেজমেন্ট, এটা কিন্তু আসলেই আছে। তো এই কারণেই এই জিনিসগুলো হয়, কারণ দুটো আমরা সুযোগ করে দিচ্ছি। আমরা যদি একটা সিস্টেমকে দাঁড় করাইতে পারি যেখানে আসলে আপনি রং এন্ট্রি দিতেই পারবেন না, আপনি ইললিগাল কাজটা করতেই পারবেন না, তাহলে কিভাবে আপনি ওই জিনিসটাকে প্রমোট করবেন? পুরো সিস্টেমটাকে আসলে ডিজিটালাইজড করা, যেখানে আসলে মানুষের কোনো হাত দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সেই সুযোগটা যদি না থাকে তাহলে কিন্তু এই ধরনের অনিয়মগুলো করার সুযোগ থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব শাহিনুর আলম। আমরা আবার ফিরবো আপনার কাছে বিরতির পর। দর্শক, RICL TM এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে আরও একটি বিরতির সময় হচ্ছে, আশা করি সাথে থাকবেন বিরতির পর। RICL TM এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং ভোটার তালিকা হালনাগাদ এই বিষয়ে। আমাদের সাথে 3 জন অতিথি আছেন। আমি আবারও মীর নাদিয়া নিবিন আপনার কাছে প্রশ্ন নিয়ে আসতে চাই যে নির্বাচনের যে বিভিন্ন নির্বাচনী সীমানাগুলো আছে এগুলো নিয়ে নানান ধরনের তালবাহানা আমরা দেখেছি, বারবার এগুলোকে পরিবর্তন করা হয়েছে। এর পেছনে রাজনৈতিক অনেক উদ্দেশ্য ছিল, আমরা সেটি জানি, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। 300টি আসনের মধ্যে প্রায় 198টি আসন নিয়ে বিতর্ক আছে।
এই যে বারবার এটা পরিবর্তন করা হয়েছে, এটি যাতে বারবার পরিবর্তন করতে না পারে কোনো রাজনৈতিক সরকার, সেটিকে একটি ফিক্সড জায়গায় যাতে রাখা যায়, সকল নির্বাচন যেন সেই অনুযায়ী হতে পারে, সেই জায়গাগুলোতে কমিশনকে কোনো সুপারিশ নিয়ে আসবে কিনা? জি, থ্যাংক ইউ সাদের। নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ, যে বাউন্ডারি ডেলিমিটেশন, এটা হচ্ছে আপনার একটা ইলেকশনের ব্যাকবোন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটাকে যখন আপনার এই সীমানা নিয়ে যখন আপনার বিতর্ক হয় কিংবা প্রবলেম ক্রিয়েট হয়, তখন আপনি যেটাকে জেরিম্যান্ডারিং বলে, এবার ইচ্ছাকৃতভাবে এগুলাকে মুভ করা হয়, তখন আপনার নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার চান্সেস হাই থাকে। আপনি যেমন গত ইলেকশনের কথা বললেন যে 300টা আসনের মধ্যে 198টা এরিয়াতেই আপনার এটা নিয়ে বিতর্ক ছিল এবং দ্যাট ওয়াজ মানে একদম আনপ্রেসিডেন্টেড। তো এখান থেকে আমরা যদি চিন্তা করে দেখি, তাহলে আমরা দেখছি যে সমস্যাটা কোন দিক থেকে হচ্ছে। সমস্যাটা হচ্ছে দুটো জায়গা থেকে। একটা জায়গা থেকে হচ্ছে যে সমস্যা, যে আইনটা আছে আমাদের, যে 1976-এর যে আইনটা আছে, এই আইনটা অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং এটা সেকেলে অনেক পুরনো। কিছু ইন্টারন্যাশনাল গাইডিং প্রিন্সিপাল আছে সীমানা নির্ধারণ, বাউন্ডারি ডেলিমিটেশনের জন্য, যেগুলো নিরপেক্ষতা, প্রতিনিধিত্ব, ভোট শক্তির সমতা, বৈষম্যহীনতা এবং স্বচ্ছতা, এই প্রিন্সিপালগুলো নিয়ে আপনার বাউন্ডারি ডেলিমিটেশন হয়। কিন্তু এইগুলোর কোনোটাই সে আইনের মধ্যে বিদ্যমান নেই। হ্যাঁ, 2021-এ আমাদের আইনটা রিভাইজ হয়েছে, কিন্তু সে রিভিশনের মধ্যে একেবারে সেম অবস্থায় এরকম। সুতরাং এই আইনটাকে ডেফিনেটলি রিভাইজ করতে হবে, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার মনে করেন এখানে নির্বাচন কমিশনকে একেবারে মানে এক্সেসিভ ক্ষমতা দিয়ে রাখা হয়েছে, কোনো জবাবদিহিতা নাই। হ্যাঁ, এবং এই ব্যাপারগুলো যে আপিল করার জন্য যে নির্বাচনী বিচার ব্যবস্থার মধ্যে যে আপিল প্রসেসগুলো, সেগুলোও অনেক লম্বা এবং কমপ্লিকেটেড, এবং অ্যাজ আ রেজাল্ট এই সমস্ত জিনিস নিয়ে যে সমস্ত মানে প্রবলেম উদ্ভূত হচ্ছে, যে এটা নির্বাচন কমিশনই অলমোস্ট অল ইন অল এগুলোর হচ্ছে, এবং বিচার ব্যবস্থা এত লেন্দি হচ্ছে যে সেগুলোর প্রপার মানে বিচার মানে নিষ্পত্তিও হচ্ছে না কেসগুলা। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে ইমিডিয়েট একটা সুপারিশ হতে পারে যে আইনটাকে মানে রিভিউ করে এবং আইনটাকে স্ট্রেনথেন করে। এবং আরেকটা যেটা বড় ব্যাপার, যেটা আই থিঙ্ক হওয়া উচিত, যে আমরা দেখছি যে গ্লোবালি একটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে গিয়ে একটা নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট বাউন্ডারি ডেলিমিটেশন কমিশন। এটা একটা সাময়িক ইন্ডিপেন্ডেন্ট কমিশন, একটা সাময়িক ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান বাউন্ডারি ডেলিমিটেশন কমিশন। এটা প্রতি 10 বছরে আসে, জনশুমারির সাথে মানে টাইম অ্যালাইন করে, যে জনশুমারি হলো, তারপরে ইন্ডিপেন্ডেন্ট বাউন্ডারি ডেলিমিটেশন কমিশন হলো, তারা 300টা আসনই দেখবে, মানে প্রতি 10 বছরে 300টা আসনই দেখবে, এবং সেটা যেখানে ঠিক করা দরকার ঠিক করবে, সব কিছু করে সেটাকে তারা মানে ফিক্স করবে। আর ইন বিটুইন 5 বছরের ইলেকশনে ইলেকশন কমিশন শুধু একমাত্র ওইগুলাকেই ধরবে যেখানে মেজর কোনো সমস্যা হচ্ছে, ধরেন এখানে কোনো ঝড় হয়েছে কিংবা হচ্ছে মানুষজন মুভ করে গেছে, হ্যাঁ, জিওগ্রাফিক্যালি কোনো একটা ইস্যুতে, এরকম একটা দুটা 3টা জায়গা ছাড়া এই বাউন্ডারি ডেলিমিটেশন টাচ করবে না। তো এই ব্যাপারে চিন্তা করা হচ্ছে। বুঝতে পারছি। সাদিক আরমান, আপনার কাছে যেটা নিয়ে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, আমরা দেখি যে প্রতি বছর আসলে নির্বাচন আসলে নানান ধরনের প্রার্থীদের ইচ্ছামতো কালো টাকার ছড়াছড়ি, নির্বাচনী ব্যয় বলা হয় নির্বাচন কমিশন থেকে, নির্বাচনী ব্যয় এটা নির্দিষ্ট করে দেওয়া হয়, কিন্তু সেটি আসলে কেউ মানে না। সেই জায়গাটাতে কমিশন আসলে কি করতে, মানে সামনের কমিশন কি করতে পারে যে যাতে যথেচ্ছ ব্যয় না হয়, নির্বাচনী ব্যয় যাতে সংকুচিত রাখা যায়? দেখুন, যে আমাদের পূর্ববর্তী যে ইলেকশন কমিশন, সেখানেও কিন্তু নির্বাচনী ব্যয়ের একটা সীমা ছিল, যে এতটুকু ব্যয়ের পরে একটা প্রার্থী আর পয়সা খরচ করতে পারবে না। কিন্তু বাস্তবিকতা হচ্ছে একটা নির্বাচনী আসনে এমনও দেখা গেছে যে শত শত কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে শুধুমাত্র জেতার জন্য। জাতীয় পার্টির একজন মহিলা এমপি, তিনি তার যে পার্টির কাছে সংরক্ষিত মহিলা আসনের এমপি, তার পার্টির কাছে সেই নমিনেশন কেনার জন্য 8 কোটি টাকা দিতে প্রস্তুত, কিন্তু পার্টি তার কাছে 25 কোটি টাকা চেয়েছে। সে আবার স্পিকার কাছে গিয়েছে, শিরিন শারমিন চৌধুরীর কাছে, প্রধানমন্ত্রীকে বলার জন্য যেন তার পার্টি তাকে রাজি হয়ে নমিনেশন দেয়। তো জাস্ট ইমাজিন দ্যাট, যে আমরা যদি একটা বাধ্যবাধকতা দিয়ে দিলাম যে 1 কোটি টাকা বা 5 লাখ টাকা একটা আসনের সর্বোচ্চ খরচ, এটা অফিসিয়ালি সে দেখাইলো, সে করলো। আচ্ছা, কিন্তু কমিশন যেটা কমিশন থেকে কি যৌক্তিক কিনা, মানে কমিশন থেকে প্রস্তাবনা আছে যে এই ব্যয়গুলা নিয়ন্ত্রণ করার জন্য কমিশনের অধীনে পোস্টার এবং তার যে প্রচারণার সমস্ত খরচ
সরকারিভাবে করে দেওয়া হবে, সে একটা ফিক্সড অ্যামাউন্ট সরকারকে বা কমিশনকে টাকাটা দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা। কিন্তু আলটিমেটলি যদি সে পিছনের যে খরচগুলা সেগুলো যদি সে করতে থাকে, আর বাইরে যদি প্রকাশ্যে যদি আমাদের কমিশনের কাছে 5 লাখ টাকা দিয়ে সে পোস্টার ছাপায় নিল, পরবর্তীতে সে এটা ইমপ্লিমেন্ট করবে, মানে এটি নিয়ন্ত্রণের আসলে সে ধরনের কোনো এটা নিয়ন্ত্রণের একমাত্র উপায় হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং দলের সদিচ্ছা। যদি তারা এটা কখনো এনশিওর করতে পারে যে আমি সদিচ্ছা পোষণ করছি যে আমি দেশের জন্য জাতির জন্য কাজ করব, দ্যাটস ওয়াই সে তখন লায়াবল থাকবে মানুষের কাছে, তখন সে এরকম অবৈধভাবে পয়সা ইনকাম করবে না এবং ইনভেস্ট করবে না ফর বিজনেস। একটা যে অ্যাড করব আমি, সাদিক যা বলছিল যে এখানে ও যেটা বলছিল যে দৃশ্যমান ব্যয় আর অদৃশ্যমান ব্যয়, দৃশ্যমান ব্যয়গুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন এবং যে সমস্ত খাতেও বললো যে এগুলাকে কন্ট্রোল করা যায়, কিন্তু অদৃশ্যমান ব্যয় যেটা মনোনয়ন বাণিজ্য, হ্যাঁ, যেটা আপনার ভোট বেচা কেনা, এইটা এত বিশাল একটা এরিয়া, মানে হ্যাঁ, যেটা রাজনৈতিক দলের সদিচ্ছা দরকার হয়। আমরা একটু আয়ারল্যান্ড থেকে ঘুরে আসতে চাই। শাহিনুল আলম জনি, আপনার কাছ থেকে আসলে সবশেষ যেটি জানতে চাই যে একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং যেটি নিয়ে আসলে বিতর্ক হবে না এমন একটি নির্বাচন অনুষ্ঠানে আপনার দিক থেকে প্রযুক্তিগত অথবা সরকারের পক্ষ থেকে, বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন কি করণীয় আছে, কি পরামর্শ থাকবে আপনার? ধন্যবাদ। তো শুরুতেই যে জিনিসটা দরকার হবে এই ডিজিটালাইজ করার জন্য, প্রথমতই এই জিনিসগুলোকে স্মার্ট সিস্টেম করতে হবে আমাদেরকে, যেখানে কিনা আমাদের বিভিন্ন ধরনের টেকনোলজি, শুধু আমরা একটা টেকনোলজি না, প্ল্যাটফর্ম টেকনোলজি আমি বলবো, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালাইটিক্স, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং সহ যে টেকনোলজিগুলো আসলে আমাদেরকে হেল্প করবে, তো এই জিনিসগুলোকে আমরা কম্বিনেশন করে ইন্ট্রোডিউস করব। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে আমরা অ্যাওয়ারনেস তৈরি করব, যেটা আসলে কারাপশন নিয়ে হচ্ছে, কিংবা আমাদের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে ভোট কেনা। যেহেতু আমি একজন বাংলাদেশি এবং আমি বিভিন্ন সময় ভোটে পার্টিসিপেট করেছি বাংলাদেশের, সো আমি দেখেছি যে এই জিনিসগুলো খুব ইজিলি করা সম্ভব হয়। তো এটাকে আসলে একটা তো আছে যে আপনার আইন করে, আর একটা হচ্ছে অ্যাওয়ারনেস। আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি করার জন্য যে জিনিসগুলোকে করানো উচিত, যে জিনিসগুলো আসলে যেহেতু এখন নতুন করে আমরা বাংলাদেশ গড়ার কথা ভাবছি, তো এই জায়গাগুলোতে যদি আমরা এখনই এই জিনিসগুলোকে মেকশিওর করতে পারি যে পলিটিশিয়ানদের, আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয় কিংবা সাউথ এশিয়ার কান্ট্রিগুলোতে আমরা দেখি যে এদের পেশাই একটাই যে রাজনীতি করে, তো এই জন্য আসলে করাপশনের কিংবা তাদের টাকা পয়সা এই জায়গাতে অনেক বেশি মারিয়া হয়ে যায় না। সো তাদেরকে যদি আমরা একটু এই জিনিসগুলোকে একটু রুলস এর মধ্যে নিয়ে আসতে পারি, এটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসতে পারি, সো তাহলে এটা অনেক হার্ডশিপ হবে, হয়তো বা আজকেই হবে না, বাট আমরা শুরু করতে পারি কিংবা আমাদের সদ ইচ্ছাগুলোকে আনতে পারি। তো এই জিনিসগুলোকে কম্বিনেশন করতে হবে। আর হচ্ছে যে কিছু ট্রেনিং কিংবা আমরা যে ডিজিটালাইজের কথা বারবার বলছি, যেরকম ডাটা এন্ট্রি থেকে ভুল, তো এটা ভোটের সময় দেখা যাবে, কাউন্টিং এর সময় দেখা যাবে ভোট কাস্ট হয়েছে বাট সেই জিনিসগুলো কাজ করছে না ঠিক মতো। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের দক্ষ মানব শক্তি রূপান্তরিত করার জন্য যে প্রসেস গুলো করা, মানে যারা কিনা এটার সাথে জড়িত থাকবে তাদেরকে আসলে স্কিলড হইতে হবে। তো এই জিনিসগুলো যাতে আমরা প্রসেসগুলো নির্বাচন কমিশন থেকে এটা উদ্যোগটা নিতে হবে, অবশ্যই সরকার তাদেরকে হেল্প করবে, বাট তাদের যেহেতু এটা নিজস্ব একটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, আমি মনে করি যে এই জায়গাতে একটু কাজ করা উচিত এবং পুরো জিনিসটাকে আসলে ওয়েল ম্যানেজড করতে হবে। এবং ম্যানেজমেন্টের আসলে বিভিন্ন লেয়ার হয়ে থাকে, এটা হয়তো আমি একবারে একটা ওয়ার্ডে বলে দিচ্ছি কিংবা একটা লাইনে কমপ্লিট করছি, বাট ইজ নট লাইক দ্যাট। তো এই জন্য এই প্রসেসগুলোকে আমাদেরকে চালু করতে হবে, যদি আমরা এখনই চালু না করতে পারি তো তাহলে এটা হবে। অসংখ্য ধন্যবাদ শাহিনুল। এই জিনিসগুলো যদি করা সম্ভব তাহলে আসলে সুষ্ঠু ইলেকশন করা সম্ভব বাংলাদেশের এই কন্ডিশনেও। আমরা অনেক অনেক ধন্যবাদ। আমরা দুজনের কাছ থেকে পিন নাদিয়া এবং সাদিক আল আরমান আপনাদের কাছ থেকে ছোট করে 30 সেকেন্ডে শুনতে চাই, সেটি হচ্ছে আমরা না ভোটের বিধান রাখার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি, এটি কি আপনারা সুপারিশ করছেন, কেন করছেন? জি, কারণ না ভোটের ব্যাপারটা অনেকগুলো কারণে। প্রথমত যে বিনা প্রতিদ্বন্দ্বিতা যে সমস্ত যে ইলেকশনটা হয়ে গেছে, এটাকে কমব্যাট করার জন্য না ভোটটা খুবই জরুরি। এবং না ভোটটাতে আমার মনে হয় যে মানুষের যেটাকে বলে গণতান্ত্রিক যে মানে রাইটটা, সেটা আরও ভালোভাবে এক্সারসাইজ করতে পারে। কারণ অনেক ক্যান্ডিডেট আছে যে সে মানে এই ক্যান্ডিডেট ছাড়া কিংবা অন্য ক্যান্ডিডেট কিংবা সে দুটোর একটাও পছন্দ না, তখন আমি না ভোট দিব। জি সাদিক, যদি আওয়ামী লীগ নির্বাচন না করে সেক্ষেত্রে যদি না ভোটের বিধান থাকে, সেক্ষেত্রে যারা আওয়ামী লীগ সমর্থিত তারা কি আপনি মনে করেন অনেক বেশি ভোট দিতে আসবে?
আমার মনে হয় না যে যদি আওয়ামী লীগ ইলেকশনে না আসে, আওয়ামী সমর্থিত যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা এমনভাবে দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়েছে, গ্রহণযোগ্যতা বলতে তাদের কোনো কিছুই অবশিষ্ট নেই। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে না ভোট পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জি, অসংখ্য ধন্যবাদ সাদিক আল আরমান এবং মীর নাদিয়া নিভিন, এবং ধন্যবাদ জানাচ্ছি শাহিনুর আলম জনি, আপনি আয়ারল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত আছেন। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি RICL TMX বা জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সাথে থাকার জন্য। সবাইকে শুভরাত্রি।